ন্যায়সঙ্গত সমাধানের প্রতিশ্রুতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় বলছে ইরান। তেহরানের হামলায় সামরিক স্থাপনা ক্ষতির কথা স্বীকার করল তেল আবিব। এবার ব্রিক্স সদস্য দেশগুলোর জন্য নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের, শিগগিরই কার্যকর। ডলারকে দুর্বল করতে জোট গঠনের অভিযোগ। ইউক্রেনে সামরিক সহায়তা সীমিত করছে যুক্তরাষ্ট্র, খবর গণমাধ্যমের। পুতিনের কার্যকলাপ নিয়ে কঠোর সমালোচনা ট্রাম্পের। ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট নয় বলছে ক্রেমলিন। এবং ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্সের মার্সেই শহর, বন্ধ বিমানবন্দর ও রেল স্টেশন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 109, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গভর্নর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 95 জন। তীব্র হয়েছে পশ্চিম তীরে দখলদারদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ। এদিকে লেবাননের ড্রোন হামলায় 3 শীর্ষ হামাস নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সপ্তাহের মধ্যেই গাজায় সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির সম্ভাবনা ছাপিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। মঙ্গলবারও গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। নেতানিয়াহু বাহিনীর হামলার মুখে গাজা সিটির জয়তুন হাসপাতালের কার্যক্রমও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। একই দিন পশ্চিম তীরের সাইর গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুখোশধারী দখলদারদের লাঠি হাতে দেখা যায়, আর ফিলিস্তিনিরা পাল্টা ইট পাটকেল ছোড়েন। ইসরায়েলি মানবাধিকার সংস্থা জানায়, হামাস ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ এবং সহিংসতা বেড়েছে আশঙ্কাজনক হারে। এদিকে লেবাননের ত্রিপোলিতে ড্রোন হামলায় মাহরান মোস্তফা বাজউর সহ আরও 2 জন হামাস নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলার ভিডিও প্রকাশ করে তেল আবিব দাবি করে, বাজউর লেবাননে হামাসের অস্ত্র সরবরাহ নেটওয়ার্ক চালাতেন এবং ইসরায়েলে রকেট ছোড়ার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। গাজা ইস্যুতে সোমবারের বিশেষ বৈঠকের পর মঙ্গলবারও হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। নির্ধারিত সময়সূচির বাইরে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন তারা। এ সময় গাজা ট্র্যাজেডি বলে আখ্যা দিয়ে যুদ্ধ থামানোর কথা বলেন ট্রাম্প। জবাবে নেতানিয়াহু বলেন, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের অভিযান এখনো শেষ হয়নি। জিম্মিদের মুক্তি, হামাসকে নিশ্চিহ্ন করা এবং গাজা দখলই এখন প্রধান লক্ষ্য বলে স্পষ্ট বার্তা দেন তিনি। এই 2 নেতার ওই বৈঠক থেকে খুব কম তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফলে রুদ্ধদ্বার এ বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজা ইস্যুর সমাধান চান তিনি। সপ্তাহের শেষ নাগাদ 2 মাসের যুদ্ধবিরতি ও কিছু জিম্মি মুক্তি চুক্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। এদিকে লন্ডনে অবস্থানরত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, গাজা যুদ্ধ অবসানে জরুরি যুদ্ধবিরতির পাশাপাশি একমাত্র টেকসই সমাধান হলো ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া। মৌসুমী সাথী, সময় সংবাদ। ন্যায়সঙ্গত সমাধানের প্রতিশ্রুতি ছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটনের সঙ্গে 5 দফা বৈঠক সফল হলে 2 দেশের মধ্যে ট্রিলিয়ন ডলার বাণিজ্যের সম্ভাবনা ছিল বলেও মন্তব্য করেন তিনি। এর মধ্যে ওয়াশিংটন সফরে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে 2য় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তবে বৈঠকের বিস্তারিত কিছুই জানা যায়নি। এদিকে 12 দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র যে ইসরায়েলের সামরিক স্থাপনা আঘাত হেনেছে তা প্রথমবারের মতো স্বীকার করেছে তেল আবিব। 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ শেষে পরিস্থিতি থিত হলেও নতুন করে সামনে আসছে সংঘাতের প্রকৃত মাত্রা। মঙ্গলবার প্রথমবারের মতো এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা স্বীকার করেন যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, অত্যন্ত অল্প কিছু সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে, তবে এসব ঘাঁটি এখনও সচল রয়েছে বলেও দাবি করেন তিনি, যদিও তেল আবিব এ তথ্য এতদিন গোপন রেখেছিল।
এর মধ্যে টেলিগ্রাফের এক প্রতিবেদন অনুযায়ী স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন ইরান অন্তত 5টি ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে ছিল গোয়েন্দা কেন্দ্র ও একটি লজিস্টিক্স ঘাঁটি। ইসরায়েলি বিজ্ঞান ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ওয়েজম্যান ইনস্টিটিউট ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর তা আন্তর্জাতিক মহলের নজরে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন 12 দিনের যুদ্ধ চলাকালীন ইরান বারবার কূটনৈতিক আলোচনার অনুরোধ করেছে, তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র বাঘেই সাফ জানিয়ে দেন তারা কোনো আলোচনার অনুরোধ করেনি। চলমান উত্তেজনার মধ্যেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেদ্দায় বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর এটিই তার প্রথম সৌদি আরব সফর। বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে তেহরান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতির ছায়ায় হামলা চালিয়ে বিশ্ব নিরাপত্তা ভঙ্গ করেছে। ন্যায়সঙ্গত সমাধানের প্রতিশ্রুতি ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব না বলে জানান তিনি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, সেই পরোক্ষ আলোচনা সফল হলে দুই দেশই অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হতো। তেহরান ওয়াশিংটনের মধ্যে ট্রিলিয়ন ডলারের বাণিজ্যের সম্ভাবনা ছিল বলেও দাবি করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খুব শিগগিরই ব্রিক্স জোটের সদস্যগুলোর ওপর 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি অভিযোগ করেন ডলারকে দুর্বল করতেই এই জোট গড়ে তোলা হয়েছে। এছাড়া টানা আমদানিতে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। 2025 সালের মধ্যে $30,000 কোটি শুল্ক আয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক মুদ্রার মানদণ্ড থেকে ডলারকে সরানোর উদ্দেশ্যেই ব্রিক্স জোট গড়ে তোলা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের বিরুদ্ধে মুদ্রা যুদ্ধে জড়ানোর অভিযোগে ভারত সহ ব্রিক্স জোটের সব সদস্য দেশগুলোর ওপর 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ব্রিক্স গঠিত হয়েছে ডলারকে দুর্বল করতে। তিনি আরও জানান, এই শুল্ক কার্যকর হবে 1 আগস্ট 2025 থেকে। এর মধ্যে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আরও পাঠানো হবে বলে জানান তিনি। শুধুমাত্র ব্রিক্স জোটের সদস্য হওয়ার কারণেই দেশগুলোকে 10% শুল্ক দিতে হবে, আর তারা বেশি দিন সদস্য থাকতেও পারবে না। আমি মনে করি ব্রিক্স আমাদের জন্য বড় কোনো হুমকি নয়, তবে তারা ডলারকে ধ্বংস করে অন্য কোনো দেশের মুদ্রার বৈশ্বিক মানদণ্ডে নিয়ে আসার চেষ্টা করছে। একই দিনে ট্রাম্প ঘোষণা দেন, কপার বা তামার আমদানিতে 50% শুল্ক আরোপ করা হবে। বিদ্যুৎ, সামরিক সরঞ্জাম এবং ইলেকট্রিক গাড়ি উৎপাদনে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ ধাতুর উপর শুল্ক বাড়িয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোই লক্ষ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ঘোষণা দেওয়ার পরপরই নিউ ইয়র্ক মার্কেটে কপার ফিউচার্সের দাম 10% বেশি বেড়ে যায়। সেমিকন্ডাক্টর ও ওষুধ আমদানির উপর শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওষুধের ক্ষেত্রে শুল্ক হার 200% পর্যন্ত হতে পারে বলে জানান তিনি। এছাড়া তিনি এও জানান, ওষুধ নির্মাতা কোম্পানিগুলোকে প্রস্তুতি নিতে প্রায় 1 বছরের সময় দেওয়া হবে। হোয়াইট হাউস বৈঠকে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চলতি বছরে এর মধ্যেই $10,000 কোটি শুল্ক আদায় করেছে এবং 2025 সালের মধ্যে এই পরিমাণ $30,000 কোটি পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই সময় চীন যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা সুসম্পর্ক নিয়েও কথা বলেন ট্রাম্প। বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে খুবই ন্যায্য আচরণ করছে এবং সম্প্রতি তার দেশটির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। ট্রাম্প আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রায় যোগাযোগ করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আফগানিস্তানের প্রধান বিচারপতি ও তালেবানের শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি। নারীদের শিক্ষা এবং মৌলিক অধিকার বঞ্চিতের অভিযোগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিলেও পরিমাণ খুব সীমিত হবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে জানানো হয়, এক ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মাত্র 10টি প্রোটিওট মিসাইল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যকলাপ নিয়ে কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিয়েভ মস্কো দ্বন্দ্ব ঘিরে ট্রাম্পের অবস্থান স্পষ্ট নয় বলে অভিযোগ করেছেন ক্রেমলিন মুখপাত্র। যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের মসনদে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। গেল সপ্তাহেও পেন্টাগন কিয়েভের জন্য নির্ধারিত একটি অস্ত্রের চালান স্থগিত করে দেয়। তবে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান কিয়েভকে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো অব্যাহত থাকবে। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্য মতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক ফোন আলাপে ট্রাম্প জানান কিয়েভকে মাত্র 10টি প্যাট্রিয়ট মিসাইল পাঠাবে ওয়াশিংটন। প্যাট্রিয়ট মিসাইল উৎপাদনে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বর্তমানে বছরে 500টির মতো। প্রতি মিসাইলের মূল্য প্রায় $40 লাখ। সাধারণত একটি লক্ষ্যবস্তু ভূপাতিত করতে 2টি মিসাইল ব্যবহার করতে হয়। এই কারণে সহায়তাটি সীমিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প ইউক্রেনকে অন্য উৎস থেকেও অস্ত্র সহায়তার উপায় খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান আকাশ প্রতিরক্ষা সহ অত্যাবশ্যক সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা তার প্রত্যাশার চেয়ে কঠিন হবে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেন। পুতিনের কারণে প্রতি সপ্তাহে 7,000-এর বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন বলে দাবি করেন তিনি। এতটুকু আমি এখন বলতেই পারি যে আমরা পুতিনকে নিয়ে সন্তুষ্ট না, কারণ তিনি অনেক মানুষ হত্যা করেছেন, আর এদের মধ্যে বেশিরভাগই দুদেশের সেনা সদস্য। এখন প্রতি সপ্তাহে প্রায় 7,000 মানুষ প্রাণ হারাচ্ছেন। আমি পুতিনের এই কার্যকলাপে খুশি না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য আসছে, তবে ইউরোপীয় দেশগুলো এখনও ইউক্রেনকে সরবরাহ অব্যাহত রেখেছে। এ সময় মস্কোর ওপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে অভিযোগ করেন তিনি। বলেন এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মার্সেই শহরের উপকণ্ঠে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে বন্ধ হয়ে গেছে বিমান চলাচল। মঙ্গলবার থেকেই মার্সেই বিমানবন্দর ও প্রধান রেল স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। 900 হেক্টরের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এই আগুন নেভাতে কাজ করছে শত শত দমকল কর্মী। দাবানলে বিপর্যস্ত ফ্রান্সের দক্ষিণাঞ্চল মার্সেই শহরের পাশে লে পেন মিরাবো এলাকায় ছড়িয়ে পড়া আগুনে কার্যত স্থবির হয়ে পড়েছে শহরটির জনজীবন। মঙ্গলবার দুপুরে আগুন শহরের দিকে এগিয়ে এলে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় মার্সেই প্রোভেন্স বিমানবন্দর। মার্সেই শহরের প্রধান রেল স্টেশনেও বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। হঠাৎ বাতিল ঘোষণা করা হয় একাধিক ফ্লাইট। বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীদের অনেকেই জানিয়েছেন বাড়ি থেকে আগুনের ধোঁয়ার গন্ধ পাচ্ছিলেন তারা। শুধু বিমান ও ট্রেন নয়, বন্ধ করে দেওয়া হয় 2টি মহাসড়কের বড় অংশ। শহরের উত্তরাংশে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ায় জানালা দরজা বন্ধ রেখে ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্সেইয়ের কাছের পাইনবন ও পাহাড়ি এলাকা। শহরের পুরানো বন্দর এলাকায় ভারী ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আগুন দমনে 700-র বেশি দমকল কর্মী কাজ করছেন। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ও পানিবাহী বিমান। কয়েক সপ্তাহের টানা দাবদাহ ও প্রবল বাতাসের কারণে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দাবানলের ঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। গেল কয়েকদিনে একাধিক এলাকায় দেখা দিয়েছে একই ধরনের আগুন। বিশেষজ্ঞদের ধারণা ইউরোপের চলমান দাবদাহ পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের পরিণতি। পরিস্থিতির অবনতি হলে জরুরি অবস্থা জারি হতে পারে মার্সেই সহ আশেপাশের শহরগুলোতে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 109 জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে আকস্মিক বন্যার পর মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন গভর্নর গ্রেগ অ্যাবট। স্থানীয় সময় মঙ্গলবার হেলিকপ্টারে করে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। মূলত কের কাউন্টি এবং এর কেন্দ্রস্থল কারভিল শহরেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। পানির স্রোতে ভেসে যায় গাছপালা ও বাড়িঘর। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 161 জন। থেমে থেমে বৃষ্টি হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। স্থানীয়দের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল বাহিনী, প্রতিবেশী রাজ্য এবং মেক্সিকোর উদ্ধারকারী দল কাজ করছে। যদিও সময় পেরিয়ে যাওয়ায় জীবিত উদ্ধারের সম্ভাবনা অনেকটাই কমে আসছে বলে ধারণা কর্তৃপক্ষের। গত 100 বছরেও এমন বিধ্বংসী বন্যা দেখেনি যুক্তরাষ্ট্র। টেক্সাসের ভয়াবহ বন্যা ঘিরে তাই দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রাকৃতিক কারণ নাকি প্রশাসনের গাফিলতি রয়েছে এই বিপুল ক্ষয়ক্ষতির পেছনে? মার্কিন আবহাওয়া দপ্তরের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণেই মারাত্মক দুর্যোগের মুখোমুখি হয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগও এড়াতে পারল না টেক্সাসের বন্যার ক্ষয়ক্ষতি। টানা বৃষ্টিতে শত বছরের রেকর্ড ভেঙেছে অঙ্গরাজ্যটির বন্যা পরিস্থিতি। প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। প্রশাসনের দাবি 3 ঘন্টা আগেই জারি করা হয়েছিল সতর্কতা। তবুও কেন এত প্রাণহানি? আর এর কারণ কি পুরোপুরি প্রাকৃতিক, নাকি এতে শামিল প্রশাসনিক গাফিলতিও? জাতীয় আবহাওয়া দফতর জানায় 25 বছর ধরে অঞ্চলটির গড় বৃষ্টিপাতের পরিমাণ 2 ইঞ্চির কিছু বেশি, কিন্তু 4 জুলাই শুরু হওয়া বৃষ্টিপাতে মাত্র কয়েক ঘন্টাতেই তা প্রায় 21 ইঞ্চি পর্যন্ত পৌঁছে যায়। কর্মকর্তারা বলছেন, কয়েক ঘন্টার ব্যবধানে মাস চারেকের সমান বৃষ্টিপাত প্রত্যক্ষ করেছে টেক্সাস। এতে মাঝরাতেই জারি করা হয় বন্যা সতর্কতা। তবে বেশিরভাগ বাসিন্দাই ঘুমাতে চলে যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেনি তারা। রাত 3:30টায় জরুরি বন্যা সতর্কতা জারি করা হলেও ততক্ষণে বেশ ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এই দুর্যোগের পেছনে বড় একটি কারণ। গালফ অফ মেক্সিকোতে তাপমাত্রা বৃদ্ধির কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ঝড়ের প্রবণতা বাড়ছে বলে মন্তব্য তাদের। 2024 সাল থেকে এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে দাবি বিশ্লেষকদের। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, টেক্সাসে এমন বৃষ্টিপাতের ঘটনা ভবিষ্যতে আরও ঘটবে, এমনকি পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বাড়ছে অনাহারে থাকা মানুষের সংখ্যা, বলছে গবেষণা প্রতিবেদন। সরকারের সহায়তা কমে যাওয়া মূল কারণ, মত বিশেষজ্ঞদের। টানা বৃষ্টিতে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শহরের উত্তরের বেশ কিছু এলাকায় কোমর সমান পানি জমে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই যেতে হয় কর্মস্থলে। আলিপুর আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী 24 ঘন্টায় এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। রাতভর তুমুল বৃষ্টিতে মঙ্গলবার সকাল থেকেই জলাবদ্ধতায় বিপর্যস্ত শহর কলকাতা। বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের রাস্তায় হাঁটু সমান পানি জমে যায়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। শহরের বিধান সরণি, শ্যামবাজার, হাতিবাগান, এন্টালি, বেহালা চৌরাস্তা, লেক গার্ডেন্স, হরিদেবপুর, কসবা, টালিগঞ্জ, ট্রামডিপো সহ একাধিক জায়গায় দেখা দেয় ভারী জলাবদ্ধতা। রাস্তায় পানি জমায় ব্যাহত হয় যান চলাচল। এতে ভিড় বাড়ে মেট্রোতে। এখানে এতটাই জল জমে যে থানাতে অলরেডি একটা নৌকা রাখা থাকে এই জলের সময়। যখনই অফিস যাই আমরা ভিজে যাই, এইরকম জল ভেঙে যায়, গাড়ি আসতে চায় না। বৃষ্টি হলে, অল্প বৃষ্টি হলে এখানে বৃষ্টি জল জমবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, গত 24 ঘন্টায় কলকাতায় গড় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 96.4 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চেতলা ও কাশীপুর অঞ্চলে। সেখানে 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জলাবদ্ধতা মোকাবেলায় কাজ করে যাচ্ছে কলকাতা পৌর সংস্থা। সোমবার গভীর রাত থেকেই চালু করা হয়েছে বেশ কয়েকটি পাম্পিং স্টেশন। মোতায়েন করা হয়েছে র্যাপিড অ্যাকশন টিম। আগামী 24 ঘন্টায় কলকাতা ও এর আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এতে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানের বিভিন্ন এলাকায় ধসে পড়েছে ঘরবাড়ি ও বহু স্থাপনা। এতে এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালের আগের 48 ঘন্টায় প্রদেশটির বিভিন্ন অংশের ভারী বৃষ্টিতে ঘরবাড়ি ধসে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি এবং রাজধানীর ইসলামাবাদে 3 শিশুসহ অন্তত 6 জন ডুবে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ ও জরুরি বিভাগ। উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে খাইবর পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় প্রাণ হারিয়েছেন আরও 6 জন। বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 10 জুলাই পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তারা। তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখন্ডজাদা এবং আফগান প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আইসিসির মতে 2021 থেকে 2025 পর্যন্ত নারীদের শিক্ষা, চলাচল, মত প্রকাশ সহ নানা মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তালেবান। তারা মেয়েদের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে নিষেধাজ্ঞা, কর্মক্ষেত্র ও জনজীবনে অংশগ্রহণে বাধা দিয়েছে। এই নিপীড়নের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে আইসিসি এই পরোয়ানা জারি করেছে, তবে বাস্তবায়ন এখন সদস্য রাষ্ট্রগুলোর ওপর নির্ভর করছে। পাকিস্তানে স্কুল ভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 29 জন স্কুল শিক্ষার্থী ও চালক।
স্থানীয় সময় মঙ্গলবার শিক্ষার্থীরা ফিরছিল স্কুল থেকে, হঠাৎ পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ভ্যানটি। আজাদ কাশ্মীরের ঝেলাম উপত্যকায় পাহাড়ি সড়কের এক ভয়ঙ্কর মোড়ে এসে ঘটে দুর্ঘটনা। তামরিয়াল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর 16 জনকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের নেওয়া হয় হাটিয়ানবালা হাসপাতালে, যেখান থেকে গুরুতর আহত 6 জনকে পাঠানো হয়েছে মুজাফফরাবাদ মিলিটারি হাসপাতালে। পুলিশ জানায়, রাস্তার পাশে থাকা উঁচু গাছগুলো না থাকলে দুর্ঘটনার ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতে পারত। স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। ইতালির বার্গামো বিমানবন্দরে উড্ডয়ন প্রস্তুতির সময় বিমানের ইঞ্জিনে আটকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সময়ে মঙ্গলবার এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, নিহত ব্যক্তি আচমকাই দৌড়ে চলে যান চলমান একটি বিমানের দিকে। এ সময় তাকে ধরতে তাড়া করছিল নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে বিমানের ইঞ্জিনে আটকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় সময় সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত সব ধরনের বিমান চলাচল স্থগিত রাখা হয়। জানা যায়, যাত্রী বা বিমানের কর্মী নন এই নিহত ব্যক্তি। এই ঘটনার তদন্ত চলছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে খাদ্যাভাবে থাকা জনসংখ্যার হার। মর্নিং কনসাল্টের সবশেষ জরিপ অনুযায়ী গত 4 বছরে দেশটির প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতার হার দ্বিগুণ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের সহায়তা কমে যাওয়াই এই সংকটের মূল কারণ। যুক্তরাষ্ট্রের অর্থনীতি যখন ঊর্ধ্বমুখী, তখন দেশটির লাখ লাখ মানুষ খাবারের জন্য নির্ভর করছে দাতব্য সংস্থার উপর। ফেডারেল সরকার খাদ্য সহায়তা কর্মসূচিতে ব্যাপক কাটছাঁট করার ফলে 4 বছরে দেশটিতে খাদ্য নিরাপত্তাহীনতার হার দ্বিগুণ হয়েছে। খাদ্য সংকটে পড়া মানুষের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে। মর্নিং কনসাল্টের সর্বশেষ জরিপ অনুযায়ী এক্সিওসের করা এক প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালে যুক্তরাষ্ট্রে খাদ্য নিরাপত্তার হার ছিল প্রায় 8%, যেখানে 2025 সালের মে মাসে তা বেড়ে দাঁড়ায় 15.6%। অর্থাৎ প্রত্যেক 6 জন প্রাপ্তবয়স্কের একজন কখনো কখনো বা প্রায়ই না খেয়ে থাকছেন। একদিকে যখন ওয়াল স্ট্রিটে সূচক নতুন রেকর্ড ছুঁয়েছে, অন্যদিকে লাখ লাখ মানুষ খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিগ বিউটিফুল বিল নামের একটি নতুন আইন সই করেছেন, যার ফলে আগামী 1 দশকে ফুড স্ট্যাম্প বা SNAP কর্মসূচির বাজেট থেকে কাটা যাবে $23,000 কোটি। কঠোর শ্রম শর্ত আরোপ এবং ছাড়ের সীমা কমিয়ে দেওয়ায় বিপাকে পড়বে বহু নিম্ন আয়ের পরিবার, বিশেষ করে ষাটোর্ধ্ব ব্যক্তি এবং একক অভিভাবক পরিবারগুলো সংকটে পড়তে পারে। বাজেট ছাঁটাইয়ের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন আইনের কারণে গড়ে প্রতি মাসে প্রায় 32 লাখ মানুষ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হতে পারে। দেশ জুড়ে খাদ্য সহায়তা দানকারী সংস্থাগুলো নতুন করে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সহায়তার ঘাটতি মেটাতে তাদের অবদান কতদূর যাবে তা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ঐতিহ্যে ভরা এক প্রাচীন দ্বীপ সুইডেনের গোটল্যান্ড। দ্বীপটির 1000 বছরের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে যত্ন করে তুলে ধরা হয়েছে গোটল্যান্ড মিউজিয়ামে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জাদুঘর নিয়ে গোটল্যান্ড থেকে শফিউল আলমের রিপোর্ট। প্রায় 5000 বছরের আগে থেকে মানুষের বসতি করা সমুদ্র বেষ্টিত দ্বীপ গোটল্যান্ড, যে দ্বীপের রয়েছে 1000 বছরের ইতিহাস আর ঐতিহ্য। দ্বীপটির প্রাগৈতিহাসিক যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত নানা নিদর্শন, কঙ্কাল, পাথর, অস্ত্র আর গৃহস্থলের জিনিসসহ নানান প্রাচীন শিল্পকর্ম প্রদর্শন করা আছে গোটল্যান্ড মিউজিয়ামে। রয়েছে শত শত বছরের পুরাতন পাথরের খোদাই করা রুনলিপি, চিহ্ন আর নকশা। 1000 বছর আগের মানুষের কঙ্কাল, যাদের কেউ হয়তো কৃষক ছিলেন, কেউ যোদ্ধা বা কেউ ছিলেন গৃহিণী। ভাইকিংসের সময় সুইডেন এবং গোটল্যান্ডের মানুষ বিশ্বাস করত, জন্মের সময় ভাগ্যের দেবীরা মানুষের জন্য একটি সূক্ষ্ম সুতা বোনেন, আর সেই সুতাই নির্ধারণ করত কার জীবন কত দীর্ঘ হবে। বিশ্বাস করা হতো, যখন সেই সুতা ছিঁড়ে যায় তখনই শেষ হয় মানুষের জীবন। গোটল্যান্ডের ইতিহাস শুধু পাথরে লেখা নয়, গেঁথে আছে মানুষের হাড়ে, কাপড়ে, এমনকি সুতার ভিতরেও। শহরের প্রাণকেন্দ্রে গোটল্যান্ড মিউজিয়াম যেন এক জীবন্ত সময়যন্ত্র, যেখানে স্পর্শ করা যায় 1000 বছরের পুরানো মানুষের জীবনের ছাপ। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ন্যায়সঙ্গত সমাধানের প্রতিশ্রুতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় বলছে ইরান। তেহরানের হামলায় সামরিক স্থাপনা ক্ষতি স্বীকার করল তেল আবিব।
এবং এবার ব্রিক্স সদস্য দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের, শিগগিরই কার্যকর। ডলারকে দুর্বল করতে জোট গঠনের অভিযোগ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।